এই কবিতাটাও একটা যুদ্ধের বাতাবরণের পরে সাধারণ মানুষের যে অবস্থা হয়, সেই সাধারণ মানুষের অবস্থা নিয়ে এই কবিতাটা। তোরা ওই ছোটবেলায় যেটা পড়েছিলি সেই অসুখী একজন, সেখানেও একটা যুদ্ধের কথা ছিল, যে যুদ্ধটায় একজন চলে গেছে যুদ্ধ করতে, সে ফিরে আসেনি সেই রেসপেক্টে। কিন্তু এখানে এই যে তার সঙ্গে এটা খানিকটা আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটার মতো টেনে পড়েছিলাম যে যুদ্ধের বাতাবরণ, তো আমরা যদি একসাথে থাকি তবেই যুদ্ধ থেকে মুক্তি পাওয়া যাবে, সেরকম একটা কনসেপ্ট এটাও খানিকটা। যে এই যে সময়টা এখানে দেখ দুবার আছে যে সময়টা মোটেই সুবিধের না। অর্থাৎ এই যে সময় চলছে, যে রাজনৈতিক অবস্থা বা যে রাজনৈতিক পালাবদল চলছে, সেই রাজনৈতিক পালাবদলটা সাধারণ মানুষদের জন্য সুবিধার নয়। খেয়াল করে দেখ, এই যে আধুনিক কবি, মানে এনারা সব আধুনিক কালের কবি। আধুনিক কাল মানে হচ্ছে ওই 1800 সাল থেকে শুরু হয় মেনলি আধুনিক পর্ব, তারপরে 1860-এর পর থেকে শুরু হয়। তো যাই হোক, এই যে আধুনিক কবিরা যারা লিখছেন, তারা দেখ এমন সময়কে বেছে নিয়ে লেখেন, বা আমাদের জীবনের সময়কালটাও এমন অবস্থায় যাচ্ছে যে আধুনিক যুগে যেটা আমরা বোঝাতে চাইতাম যে এটা ওই সময়ের সমস্যা, খেয়াল করে দেখ এই কবিতাটা কিন্তু এখনের জন্য রেলিভেন্ট। অসুখী একজন কবিতাটা বর্তমান যুগের জন্য রেলিভেন্ট, আরও বেঁধে বেঁধে থাকি সেটাও এখনের জন্য গুরুত্বপূর্ণ, আবার এইটাও এখনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সময়টা মোটেই ভালো যাচ্ছে না। এই যে সময় ভালো যাচ্ছে না, এটা ধর্মীয় দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে, দুটো দিক থেকেই কিন্তু এফেক্টিভ কথাটা, যে সময়টা মোটেই সুবিধের নয়। একদিকে মারামারি হচ্ছে, পাকিস্তান একটা যুদ্ধ ব্যাপার রয়েছে, আবার এখানে ধর্মীয় ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে, ওখানে থেকে ওই বলছে, সে ওখান থেকে ওই বলছে, তারপরে সবাই মিলে যুদ্ধে লেগে যাচ্ছে। এই যে একটা সময়টা মোটেই সুবিধের অবস্থায় নেই। এই কবিতাটা তাহলে এখনের জন্য রেলিভেন্ট। তখন যেটা পারপাস ছিল, সেই পারপাসে 60 বছর পরে, 70 বছর পরে যে আজকের যে পারপাস, সেটা একই পারপাস হয়ে গেছে। এইটাই হচ্ছে আধুনিক কবিতা যেগুলো, সেগুলোর একটা সুবিধা, যে কোনো সময় ফ্রেমে, বিকজ যে কোনো টাইমের মধ্যে দিয়ে যেটাই যাই না কেন, সেই টাইমের ফ্রেমের মধ্যে কিন্তু আমরা এই কবিতাগুলো ব্যাখ্যা করতে পারি। এবার ধর, যখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল, জালিয়ানওয়ালাবাগ ঘটনা ঘটছিল, সাপোজ বলা যেতে পারে যে জালিয়ানওয়ালাবাগে যখন ফ্রি ফায়ারিং করা হলো, যে একটা বন্ধ জায়গায় হঠাৎ করে সবাইকে গুলি টুলি করে দেওয়া হবে, ওরা কি জানতো যে ওরা ইতিহাসের অংশ হবে? ওরা জানতো না। ওরা জানতেও পারেনি যে ওদেরকে আমরা এখন পড়ি। তাহলে আমরা পড়ি, তার মানে প্রত্যেকটা সময়ে, বিভিন্ন দশকে, বিভিন্ন যুগে, বিভিন্ন জায়গায় একটা করে সমস্যা থাকেই, কিন্তু আমরা যে সময়টা আছি সেটা যে পরবর্তীকালে ইতিহাস হবে কি না সেটা আমরা জানি না। আজকে যে ধর্মীয় সমস্যা হচ্ছে, পাকিস্তানের এই কাশ্মীরের যে হামলা হলো, বা পুলওয়ামা অ্যাটাক হয়েছে, এই যে জায়গাগুলো, এইগুলো পরবর্তীকালে বইয়েতে থাকবে কি না সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যেটা ফেস করছি সেটা তখন জালিয়ানওয়ালাবাগের লোকেরাও ফেস করেছিল। তারা জানতো না যে তারা বিখ্যাত হয়ে যাবে, আমরাও জানি না যে আমরা বিখ্যাত হয়ে যাবো, কিন্তু এই কবিতাগুলোর গুরুত্বটা কিন্তু একই থেকে যাবে। তার সঙ্গে মানে এখানে সময়ের সঙ্গে 1 নম্বর, আর সঙ্গে হচ্ছে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে, তার সঙ্গে শব্দটার এই কারণে গুরুত্বপূর্ণ। সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝো, আহ্লাদ করবো। অর্থাৎ একটা কোনো দুঃখের সময় এসেছে, যে সময়ের মধ্যে দুজনের জন্য অপেক্ষা করছি। এখানে দুটো মানুষ, ব্যক্তি হতে পারে, দুটো সম্প্রদায় হতে পারে, দুটো দেশ হতে পারে, যে কোনোভাবে এই দুজনকে ব্যাখ্যা করা যেতে পারে। দুজনে মিলে খুব সমঝেকে পার করতে হবে, দুজনে খুব সমঝে, খুব বিবেচনা করে, খুব সাবধানে এই অংশটা পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট হাত দুখানি আমার হাতে রাখো। অর্থাৎ এখানে যেহেতু লেখক পুরুষ, তাই এখানে কল্পনা করে নেওয়া যেতে পারে, যেরকম আমরা অশোকে একজনের কল্পনা করেছিলাম যে তার প্রিয়তমাকে বলছে যে আমার জন্য অপেক্ষা করো। আসলে প্রিয়তমা কিসের প্রতীক ছিল? প্রিয়তমা প্রতীক ছিল দেশমাতৃকার। সেরকমই এখানেও দেশমাতৃকাকেই বলা হচ্ছে যে তোমার হাত দুটো, ছোট মা তোমার হাত দুটো আমার কাছে রাখো, আমি তোমার দায়িত্ব নিতেও পারি, আমাকে একটু ভরসা করো। কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, খুব কষ্ট হলেও আমরা উঠে দাঁড়াবো,
ব্যাপারটা বোঝো, আহ্লাদ করব। অর্থাৎ আজকের ব্যাপারটা তুমি বোঝো, আজকের গুরুত্বটা তুমি বোঝো, আজকে যে সমস্যার মধ্যে আমরা পড়েছি, এই সমস্যা যদি না নিজেরা নিজেদের সাথে থাকতে পারি, তাহলে সেই সমস্যা থেকে আমরা পেরোতে পারবো না। তাহলে এই সমস্যা বোঝো, একটু কষ্টসৃষ্ট করো, আমরা ঠিক উঠে দাঁড়াবো, আহ্লাদ আবার আমরা করবো, আবার যেরকম আমরা আহ্লাদ করি বা মজা করি, ভালোবাসি, একসাথে থাকি, সেরকম আবার আমাদের মধ্যে হবে। আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। অর্থাৎ আমরা মানুষ, আমরা আবার এমন প্রাণী যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে, মানে আমাদের একটা স্থান দিলেই হলো, সেটা স্থান হোক অস্থান হোক যেমনই হোক, আমরা ঠিক বেঁচে পড়তে যাই। আমরা কারা? আমরা হচ্ছে সেই সমস্ত মানুষেরা যারা শ্রমিক শ্রেণীর, বা আমাদের জীবন থাকলেও যাদের মায়া নেই, না থাকলেও যাদের মায়া নেই, এমন মানুষ, সাধারণ মানুষ, ভীষণ সাধারণ। দেখ, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, এটা তো সেই অনেক পুরনো প্রবাদ। তার মানে দেশের রাজনৈতিক নেতারা নিজেদের মধ্যে যুদ্ধ করেন, দিয়ে নিজেরা গদিতে বা এসি ঘরে আরামে থাকে, কিন্তু যুদ্ধটা লাগে যাদের মধ্যে, সাধারণ মানুষ, তাদের কিন্তু সমস্যা সব থেকে বেশি হয়, তারা মারা যায়, তাদের খাবারের সমস্যা হয়, তাদের আর অর্থনৈতিক সমস্যা হয়, সব কিছু কিন্তু তাদের হয়। আসলে উদ্দেশ্যটা যাদের ছিল তাদের হয় না, কিন্তু উদ্দেশ্যটা সফল তাদের হয়ে যায়। তাহলে এই যে বলছে, আমরা আবার সেরকম জুটি যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, পাথরের ফাটলেও যাদের বাসা বাঁধাতে আটকায়নি। অর্থাৎ এমন জায়গা যেখানে প্রাণ সৃষ্টি না হওয়ার কথা ছিল, সেরকম জায়গাতেও বোধহয় আমরা বেঁচে থাকবো, আমাদের ভগবান এমন করেই বানিয়েছে। এটা লেখক বলতে চাইছেন যে আমরা এত প্রতিকূল অবস্থার মধ্যে বেঁচে আছি যখন, আমাদের অত সহজে মৃত্যু নেই, এটা হচ্ছে মূল বক্তব্য। সময়টা মোটেই সুবিধের না, রোসো আমার জন্য দাঁড়াও, কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। অর্থাৎ আজকে যে যেমনভাবে পারো তেমনভাবে পালাও। এটা কোন সময়টার কথা একটা মনে করাতে পারে আমাদেরকে? নকশাল পিরিয়ডের কথা, মানে যখন বাংলাদেশ আর পাকিস্তান ভাগ হচ্ছিল, মানে ভারতবর্ষের সাথে যে ভাগটা হচ্ছিল। তোদের এই ঘটনাটা আগেও বলেছি, এখনও বলছি, সেই সময়টায় ক্যালকাটা কিলিংস আর নোয়াখালীর ঘটনা একসাথে ঘটেছিল, 1946 ওই সময়টা বলেছিলাম কি আগে, খেয়াল নেই। তো যাই হোক, ক্যালকাটা কিলিংস হচ্ছে পার্ক সার্কাস চত্বরে যে সমস্ত মুসলমান মানুষেরা ছিলেন, হিন্দুরা করেছিল কি, তাদের ওপরে অত্যাচার করে, মানে তাদের ঘর বাড়ি কেটে দিয়েছিল, তাদেরকে মানে মানুষ কাটায় বলে ওরকম কেটেছিল। যে কজন বাঁচতে পেরেছিল পাকিস্তানে, মানে বাংলাদেশে চলে গেছিলো। আর মানে যেটা এখন ওই সময়টা অখণ্ড বাংলাদেশ ছিল, যে মানে বাংলাদেশ পার্ট ছিল, পাকিস্তান বাংলাদেশ একসাথে, ওপার বাংলা বলা যায় যেটা। আর এই ঘটনারই পরিপ্রেক্ষিতে নোয়াখালীতে হয়েছিল, মানুষজনের, হিন্দু মানুষদের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে মহিলাদের অত্যাচার, আরও সমস্ত অনেক কাজকর্ম হয়েছিল। এবং সেই সময় ওই দিক থেকে, মানে ওপার বাংলা থেকে এপার বাংলায় লোকেরা ঘর বাড়ি ছেড়ে যেটুকু না নিয়ে এলে হয় সেটুকু নিয়ে চলে এসেছিল। এই যে সময়টা, যে মানুষকেই ভয় পাচ্ছিল, যে আমরা যদি এখানে রাতে থাকি তাহলে আমাদেরকেও এরকম মেরে দেবে, আমরা যদি বাঁচতে হয় তাহলে ওপার বাংলায় চলে যাই। দুটো সম্প্রদায়েরই কিন্তু একই অবস্থা ছিল, এমন নয় যে কোনো একটা সম্প্রদায় খুব ভালো ছিল, দুটো সম্প্রদায়েরই একই অবস্থা ছিল। হ্যাঁ, সে যে বলছিলাম যে ওই যে যা পেরেছে, যেমনভাবে পেরেছে নিয়ে একটা দেশ থেকে আর একটা দেশে চলে গেছে, তাদের কোনো বাসস্থানের মায়া, দেশের মায়া না, তাদের মানুষগুলোর মায়া পেয়েছে, কিন্তু গেছে। তাহলে সেটাই বলছে যে সময়টা সুবিধের নয়, রোসো আমার জন্য দাঁড়াও। অর্থাৎ কেউ কারোর জন্য দাঁড়াচ্ছে না পর্যন্ত, তাই জন্য কবি বলছে যে আমার জন্য দাঁড়াও, কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, যা পাচ্ছ। কারণ কাঁকে ঝুড়ি শাবল কেন? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ঝুড়ি শাবল দিয়েই তো কাজ করে খাবে, তাই জন্য ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো, যেমন করে পারো চলো এখান থেকে যাই, আমাদেরকে অন্য জায়গায়, অন্যভাবে, অন্য সংস্থানের রাস্তা খুঁজে বার করতে হবে। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। অর্থাৎ এখন শুধু ফুল তৈরি করার জন্য নয়, ফুলের বাগিচা করার জন্য না, বা ফুল লাগিয়ে রাখার জন্য নয়, বা মধু তালাশের জন্য, মানে মধু খুঁজে বার করার জন্য নয়, অর্থাৎ জীবন থেকে যে সুখটা পাওয়া যায়
জীবন নামক ফুল থেকে যে সুখের মধু আছে সেটা শুধু খুঁজে বার করার সময় কিন্তু এখন আর নয়, যে আমি সুখে রাখতে পারছি না বা আমি সুখে থাকতে পারছি না, এই জায়গাটা নিয়ে হাহুতাশ করার সময় এখন নয়। এখন শুধুমাত্রই আমাদের হাতগুলোকে ধুয়ে মুছে আগুন বানাতে হবে, অর্থাৎ যাতে আমরা এই হাতগুলোর সহায়তায় যুদ্ধে যোগদান করতে পারি, বা আমাদের জীবনের যে অবস্থা চলছে সেই জীবনের অবস্থাটাকে যাতে উদ্ধার পেতে পারি তার থেকে, সেটার চেষ্টা আমাদের করতে হবে। এই যে সুবিধের নয় সময়টা, মাথা যতই উঁচু করুক আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই। অর্থাৎ বিপদটা আমাদের মাথায় যতই বড় হোক না কেন, বিপদ যতই উঁচু হোক না কেন, আমরা আমাদের 4 হাত, কারণ কেন 4 হাত, ও উল্টো দিকের একজন, আমরা একজন, 4 হাত 4টে চোখ সব মিলিয়ে এই যুদ্ধের সাথে বা এই বিপদের সাথে যুঝবো, মানে লড়াই করব। অর্থাৎ যে মানুষ কারোর সঙ্গী, কেউ একটা যদি সঙ্গী পায় তাহলে অনেক দুঃসাহসিক কাজ করতে পারে। একা ভূতের বাড়িতে যাবি আর একটা বন্ধুকে নিয়ে ভূতের বাড়িতে যাবি, দেখবি একটু কিছু মানে ভূতের বাড়ি দেখলেই পালিয়ে আসবি একা, আর বন্ধু থাকলে একটু ঘরের দরজা পর্যন্ত যেতে পারিস, মানে এই ডিফারেন্সটা হবে। তাহলে দুজনে মিলে যে কোনো কাজ করার ব্যাপারটা অনেক বেশি এফেক্টিভ হবে। এই দুজন আরও দুজনকে জোগাড় করবে, আরও দুজন 4 জনকে জোগাড় করবে, এর ফলে আরও মানুষ বাড়বে। টেনে পড়েছিলাম ওই যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটা, আমার হাতে হাজার শক্তি, হাজার শক্তিটা কোত্থেকে এলো? মানুষের থেকে এসেছে। প্রত্যেকটা মানুষ, আমি একা কিন্তু আমি আরও অনেক মানুষকে জোগাড় করতে পেরেছি নিজের জীবনের জন্য, বা আমি এই যুদ্ধের প্রস্তুতির জন্য, তাহলে 1000টা হাত পা। সেরকমই 4টে হাত 4টে চোখ দিয়ে এই সমস্যা বা এই যে বিষয়টা, এই বিষয়টার সাথে আমরা লড়াই করবই, আমরা জয়লাভ করবই, এটা একটা মূল বক্তব্য।